নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে 7 মৃত্যু, হুড়োহুড়িতে আহত বহু। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এক এক সময় এক এক ধরনের কথা ও কাজ জামায়াতের চরিত্র, অভিযোগ বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনের। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় রাতভর অভিযানে পুলিশের জালে 63, অস্ত্র মাদক উদ্ধার। এবং ডলার সংকট, এলসি জটিলতা কমায় বেড়েছে গাড়ি আমদানি। নির্বাচন সামনে রেখে বেশি আসছে রিকন্ডিশনড গাড়ি। অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দরে খালাস 3,500। বাংলার সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। নরসিংদীতে দেয়াল ধসে মারা গেছেন 3 জন। বিভিন্ন জেলায় আতঙ্কে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক শ্রমিক। ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। .7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে 8 বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনেও দেখা দেয় ফাটল। যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবস্টেশন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জাহানারা বেগম তার 1 বছর বয়সী মেয়ে আয়েশাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেওয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু আয়েশার মরদেহ সহ আহত মা জাহানারা বেগম ও আরেক নারীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া মুসুরি, কাঞ্চন, হাটাবো বাজার ও বড়পাসহ বিভিন্ন এলাকায় দেয়াল ধসে পড়ে। ফাটল দেখা দেয় বাসাবাড়ির ভবনেও। আহত হয়েছেন বেশ কয়েকজন। তো ওরা আসতেছিল এদিক দিয়ে, দেওয়ালটা ধসে, যখন ভূমিকম্প দেওয়ালটা ধসে পড়ে যায়, ইনস্ট্যান্ট তার মগজ বের হয়েছে, ইনস্ট্যান্ট ডেড। প্রাচীরের মধ্যে কোনো ধরনের আস্তর ছিল না, একই সাথে লিন্টন যেটাকে আমরা বলি রডের কোনো কাজও ছিল না এটার মধ্যে, এই কারণে এটি পড়ে গেছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার কর্মীরা বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। অন্যদিকে চৌরাস্তায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার গার্মেন্টসের ভবন দেবে গেছে, আহত হয়েছেন 6 জন। বিল্ডিংটা কাঁপে উঠলো, সবাই আতঙ্কিত হয়ে গেছে। ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই আমরা নিচে নামছি। গেট খুলে নাই, না খোলার কারণে আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। কুমিল্লা ইপিজেডে প্যানিক অ্যাটাক ও ভয়ে অজ্ঞান হয়ে পড়েন বহু শ্রমিক। দৌড়ে বের হতে গিয়ে আহত হন 5 জন। তাদের মধ্যে 50 জনকে কুমিল্লা ইপিজেডের বেবজা হাসপাতাল এবং 30 জনকে কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাগুরার শ্রীপুরে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে 20 গার্মেন্টস কর্মী আহত হন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। ভূমিকম্পের পরপরই নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার শাহপুরে ছাত্র গণজামায়াতে কথা বলেন তিনি।
অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, কিন্তু দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না বলেও মন্তব্য করেন জামাতের অন্যতম শীর্ষ নেতা। বলেন, ভয়, ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাকসু জিএস মাজহারুল ইসলাম। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। এক এক সময় এক এক ধরনের কথা ও কাজ করা জামাতের নীতিতে পরিণত হয়েছে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নে নোয়াখালী 1 আসনের প্রার্থী হিসেবে গণসংযোগ করে একথা বলেন তিনি। বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামাতের অনেক নেতার ফাঁসি হয়েছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জনগণের মাঝে ভোটের অধিকার ও স্বস্তি ফিরে এসেছে। সবাইকে নিঃসংকোচে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। তাদের মার্কা ছিল না, আওয়ামী সরকার ব্যান করেছে, তাদের মার্কা জামাতের ব্যান করেছে, এই জন্য মার্কা ছিল না, রেজিস্ট্রি বাতিল করছে। তো বিএনপি তাদেরকে বলতে ভোট করা মার্কা দেবেন নাকি? এটা কোন দল করবে? বেগম খালেদার কিন্তু কারণে করছে, ওনার মনটা বড় জন্য করছে। সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন গতকাল আবার নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করেছে। আমরা আশা করি সারা দেশে স্বস্তি নিঃশ্বাস এসেছে। পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কার্যমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও ধর্ম শিক্ষা, স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার কারণে ইতিমধ্যেই দেখেছেন ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। যে সাক্ষ্য প্রমাণ এসেছে, পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী, এরাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় এই বিশেষ অভিযানে 63 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন চিহ্নিত অপরাধী। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাত একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। এই 2 জেলার চিহ্নিত চোর, ডাকাত, অস্ত্র ও মাদক কারবারিদের ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চলে চিরুনি অভিযান। বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতেও হানা দেয় পুলিশ। শুক্রবার সকাল 7টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। পুলিশ উদ্ধার করেছে 10টি দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলি। এই অভিযান জোরদার করার দাবি স্থানীয়দের। রাত্রি লাগলে সন্ধ্যার পরই গাড়ি ডাকাইতে হয়, মানুষ চলতে পারে না রোডে, মানুষের প্রয়োজন থাকলেও মানুষ চলতে পারে না,
এটা বিরাট সমস্যা। এই অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলে মানে ভালো হবে। পুলিশ জানায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে পর্যায়ক্রমে পুরো বিভাগে এ অভিযান চলবে। ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি চলতে থাকবে। গত ৯ নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালিত হয়। এতে ৬৭ জন গ্রেপ্তার ও উদ্ধার হয় ১০টি আগ্নেয়াস্ত্র। মওদুদ রানা, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলা সময় আরও থাকছে। সশস্ত্র বাহিনী দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ। বিজয়গাঁথার গল্প শুনে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দেশ মাতৃকার সম্মান বজায় রাখার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জে বেড়েছে সহিংসতা। ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হচ্ছে প্রকাশ্যে। সপ্তাহের ব্যবধানে গুলিতে নিহত হয়েছেন ৩ জন। সন্ধান মিলেছে আগ্নেয়াস্ত্রের ও বোমা তৈরির কারখানারও। চলমান সহিংসতায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তুহিন দান গত ২ নভেম্বর ২ গ্রুপের সহিংসতায় গুলিতে প্রাণ গেছে তার। রাজনৈতিক প্রতিহিংসায় তার বাবা সেলিম দেওয়ানো এলাকা ছাড়া। বড় ছেলেকে হারিয়ে মোল্লাকান্দির বেহেরকান্দি গ্রামের লাকি আক্তার এখন পাগল প্রায়। এই ঘটনায় ৪ নভেম্বর সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। বলতেছে আমার হাজবেন্ডে ধরে নিবগা, যে হ্যাঁ পুলিশ দিয়ে ধরে নিবগা, নিয়ে হ্যাঁ থানার ভিতরে রাখবো আর মামলা ঢুকাই দিব, আমি আপনি ডরে মামলা উড়াই দিব। এক সপ্তাহ পরই ১০ নভেম্বর বিবাদমান ২ গ্রুপের সহিংসতা। গুলিতে ঘটনাস্থলে প্রাণ যায় আরিফ মিরের। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান গুলিবিদ্ধ রায়হান খান। জোড়া খুনের ঘটনায় মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামের আরিফ মিরের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলেও ৪ জন গ্রেপ্তার হয়। তবে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ভয়ে আমার বাসায় আমি থাকতে পারতেছি না, আরেকজনের বাসায় যে আমি প্রবেশ করতেছি। আমাদের বাচ্চাদের নিয়ে আমি অনেক আতঙ্কত আছি। কিন্তু নাতি নেই, মানে কেমবে খাইবো, কেমবে থাকবো, কেমবে বাঁচবো, কেমবে কি করবো, আমার আর মাথাটা ঘামায় না। এরপরও বারুদের দাপট কমেনি। ১৪ নভেম্বর আবারও সহিংসতায় একজন গুলিবিদ্ধ হন। মোল্লাকান্দির এমন সহিংসতা ঘিরে মুন্সিগঞ্জ শহরে আগ্নেয়াস্ত্র কারখানা ও বোমা তৈরির আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে এই সহিংসতায় আতঙ্কিত মানুষ। ওই এলাকাতে আপনার জরুরি ভিত্তিতে পুলিশ বাহিনীর দরকার। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সাধারণ নিরীহ মানুষগুলো নিহত হয়। এই যে আমার আব্বুরে মারলো, আর অনেক মানুষ মারা গেছে, আর অনেক মানুষকেই খুন করে ফেলছে। আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক। পুলিশ জানায় সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি গত ৩-৪ দিন অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে আমরা ৭-৮ জন এই পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। কান্দিতে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পুলিশের তথ্য মতে ৫ দশক ধরে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে ১,০০০-এর বেশি সহিংসতা হয়েছে। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরত্বের মোল্লাকান্দির সহিংসতা নিয়ন্ত্রণ করা হয় এই থানা থেকেই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সহিংসতার সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলছে পুলিশ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জে পুলিশের বিভিন্ন থানা ও কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির বেশিরভাগ এখনও উদ্ধার হয়নি। আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রগুলোর অপব্যবহার ও নাশকতা সৃষ্টির আশঙ্কা করছেন ভোটার ও বিভিন্ন দলের প্রার্থীরা। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতার কথা জানায় পুলিশ প্রশাসন। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
2024 সালের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং ম্যাগজিন লুট করে দুর্বৃত্তরা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লুট হওয়া বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিছু অস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি এখনও রয়ে গেছে দুর্বৃত্তদের হাতে। ফলে গত 1.5 বছরে জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও এর ব্যবহারও হতে দেখা গেছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে জেলা জুড়ে। নিয়মিত গণসংযোগে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনে লুট হওয়া অস্ত্রের অপব্যবহার হওয়ার আশঙ্কা তাদের। অভ্যুত্থান পরবর্তী সময়ে থানা লুট এবং অন্য জায়গায় যে অস্ত্র লুট থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে এবং এই লুট হওয়া যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়। এখনও পেশি শক্তি, কালো টাকা এবং অস্ত্রের জঞ্জনি আমরা দেখতে পাচ্ছি। যারা পড়াশোনা এটা উদ্ধার না করতে পারে এবং তাদের আর অ্যাক্টিভিটিস না করতে পারে আমরা শঙ্কিত। অচিরেই একটা সাঁড়াশি অভিযান চালিয়ে যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের কাছ থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার করবে এবং ষড়যন্ত্র রুখে দিবে। আতঙ্কে আছেন ভোটাররাও। শিগগিরই এসব অস্ত্র গুলি উদ্ধারের দাবি তাদের। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষের অস্ত্রের একটা মুখোমুখি হচ্ছে, দলে দলে হচ্ছে, এক ধরনের সহিংসতা দেখা দিচ্ছে। আমরা কিন্তু জনগণের একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়াও সামনে ইলেকশনের কিন্তু একটা বড় একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। পুলিশ বলছে এর মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে আমরা অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। তারপরও আমাদের এখনো বাকি রয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখতে। পুলিশের তথ্য মতে 2024-এর জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্স থেকে 153টি আগ্নেয়াস্ত্র, 8,984টি গুলি এবং 117টি ম্যাগজিন লুট হয়েছে। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 41টি অস্ত্র, 7,518টি গুলি এবং 49টি ম্যাগজিন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 1971 সালের 21 নভেম্বর একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। সশস্ত্র বাহিনী দিবসে জনসাধারণের জন্য দেশের বিভিন্ন স্থানে উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। বিজয়গাঁথার গল্প শুনে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দেশমাতৃকার সম্মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হয় দিবসটি। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। শত্রুরা আসলে তারা কিভাবে আক্রমণ করবে, বিমান আসলে পরে কিভাবে রাইপ্লেট কইরা পরে ওই যে উপরে আকাশে বিমান গুলি মারে। এরকম একটা জাহাজ দেখা মনে করেন আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব। দর্শনার্থীদের জাহাজের অস্ত্র, গোলাবারুদ ও গভীর সাগরে বাংলাদেশি জলসীমায় নৌবাহিনীর দায়িত্ব পালন নিয়ে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করে অপারেশন জ্যাকপট, যার মাধ্যমে হানাদার বাহিনীর লজিস্টিক সাপোর্টকে ভেঙে দেওয়া হয় এবং একই সাথে পদ্মা ও পলাশ জাহাজের মাধ্যমে অপারেশন হট প্যান্ট পরিচালনা করে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করা হয়। এই জাহাজটি মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সমুদ্রের নিরাপত্তা প্রদান, আমাদের মার্চেন্ট শিপের নিরাপত্তা প্রদান, ব্লু ইকোনমি বা সুনীল সমুদ্রের যেই অর্থনীতি আছে সেই অর্থনীতি নিরাপত্তা প্রদান, মৎস্য সম্পদের নিরাপত্তা প্রদান, এই সবগুলো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই জাহাজটি। বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশ দিয়ে যাত্রা শুরু করে 21 নভেম্বর থেকে মাত্র 25 দিনের ভিতরে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ভূমিকা তুলে ধরেন। রিমো সিদ্দিক, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাংলা সময় আরও থাকছে। নির্বাচনের আগে সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে স্বাগত জানালো কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় নির্ধারিত দামে লোকসানে পড়ার আশঙ্কা, মনিটরিং জোরদারের দাবি। ডলার সংকট, এলসি জটিলতা ও কথায় কমায় বেড়েছে গাড়ি আমদানি। নির্বাচন সামনে রেখে বেশি আসছে রিকন্ডিশনড গাড়ি। অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দরে খালাস 3,500। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে।
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে আসা 3504টি গাড়ি খালাস করা হয়েছে। আর এখাতে রাজস্ব আদায় হয়েছে 870 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনা আমরা এই বছর প্রায় 400 গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব 60 কোটি টাকা বেশি হয়েছে। আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো, হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে। এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় 867 ইউনিটের মতো গাড়ি আছে আমাদের। সেই গাড়িগুলোর মধ্যে 100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে এলসি খুনের জটিলতা, আর তাই বেড়েছে গাড়ি আমদানি। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচাকেনা বাড়ছে, এমনটি বলছেন বারবিডার নেতারা। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে। গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা জাস্ট পরিসংখ্যান, আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচা কেনা বেশি হওয়া না, সত্যিকার অর্থে বেচা কেনা এখনো নির্বাচনী বেচা কিনা কিংবা লোকালি বেচা কিনা এখনো ওরকম লাগেনি। চট্টগ্রাম এবং মোংলা বন্দরে বছরে 15 থেকে 20 হাজার গাড়ি খালাস হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 29 ডিসেম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে 24 ডিসেম্বর। নির্বাচন আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফরিদপুরে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় 1 বছর আগে ওই কিশোরীকে বিয়ের ফাঁদে ফেরে মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামের সজীব মোল্লা গত বুধবার একসঙ্গে ঘুরতে বের হলে এক পর্যায়ে সজীব পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে অচেতন করে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এরপর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেয় সজীব। পরে মেয়েটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ফোনের মাধ্যমে জানতে পারলাম তিনি ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর সদর মেডিকেলে ভর্তি আছেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি আমার মোবাইল ফোন পাঠিয়ে দিই এবং সেখান থেকে একটি অভিযোগ নেওয়ার জন্য বলা হয় এবং অভিযোগ দিলে সেই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যশোরে জাল টাকা সহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির সরঞ্জাম। র্যাব জানায় মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে কয়েকজন জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম গাজী নামে একজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় 90,000 টাকার জাল নোট। পরে তার দেয়া তথ্য মতে সাতক্ষীরা থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3,39,600 টাকার জাল নোট উদ্ধার করা হয়। বেনাপোল সীমান্তে বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি জানায় ভারত থেকে শফিউল ইসলাম নামে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এই সময় 48,19,995 টাকার সমমূল্যের 10,000 US ডলার ও 1,10,000 সৌদি রিয়াল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া 3টি তক্ষক অবমুক্ত করেছে বন বিভাগ। সকালে বন বিভাগ কার্যালয়ের বনে তক্ষকগুলো অবমুক্ত করা হয়। বুধবার রাতে সরিষাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালিয়ে 3টি তক্ষক উদ্ধার করে র্যাব। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের আগে সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে স্বাগত জানানো কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় নির্ধারিত দামে লোকসানে পড়ার আশঙ্কা কৃষকের। মনিটরিং জোরদারের দাবি তাদের।
নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। এবার ধান ৩৪, সেদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতবারের চেয়ে ২ থেকে ৩ টাকা বেশি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। সরকার যে দাম লাগাইছে ওই দামে কাঁচাটা দেওয়া যায়, কিন্তু শুকনাটা দেওয়া যাবে না। উৎপাদন খরচ একটু বেশি, এই জন্য যে কীটনাশকের দাম বেশি। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি চাষিদের। পাশাপাশি গুদামে ধান দিতে গিয়ে হয়রানি বন্ধ এবং হাটে ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণের জোর দাবি তাদের। এখন সরকারকে এই জায়গাটা কাজ করতে হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সর্বনিম্ন ৫ লাখ টন সেদ্ধ চাল, ৫০,০০০ টন আতপ চাল ও ৫০,০০০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলা সময়। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল মেতেছেন নোনা জলে উৎসবের আমেজে। আর সমুদ্র স্নানে নিরাপত্তা নিশ্চিত করছে লাইফগার্ড সংস্থা। মোহাম্মদ ফরজের ক্যামেরা বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নোনা জলের হাতছানি আর বালুকা বেলার উষ্ণতা। সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের এই ভিড় যেন সৈকতে এনেছে এক উৎসবের আমেজ। তীব্র রোদ উপেক্ষা করে সবাই মেতেছেন প্রকৃতির অপার সৌন্দর্যে। কাজ কাম করতে করতে শরীরের যে ক্লান্তিটা আছে সেই ক্লান্তিটা দূর হচ্ছে এখানে এসে। আমাদের সমুদ্রের পাশে আসলে মন মানসিকতা এত ভালো হয় যে পিছনে যত দুঃখ কষ্ট থাকে সব ভুলে যায় মানুষ। পর্যটকদের এই ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ী ও ফটোগ্রাফাররা। আমরা যারা বিচের ব্যবসায়ী আছি, জেট স্কি, ফটোগ্রাফার আর অন্য সেক্টর যারা আছে, আসলে সবারই কম বেশি ভালো ব্যবসা হচ্ছে আমাদের এখন। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে লাইফগার্ড কর্মীরা। পূর্ব থেকে পশ্চিমে বাতাস যাচ্ছে, বাতাসের কারণে টিপগুলো গভীরে চলে যাওয়ার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, তাই আমরা টিপের প্রতি বেশি অবজারভেশন রাখতেছি। পর্যটক হয়রানির রোধে জেলা প্রশাসনের পাশাপাশি সৈকতের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী কথা সাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব। সন্ধ্যায় এই আয়োজন শুরুর আগে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাট্যকর্মীরা। পরে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সমকাল নাট্যচক্রের আয়োজনে এই উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা 7টায় টিএসসি মিলনায়তনে একটি করে মঞ্চ নাটক এবং বিকেলে 2টি করে পথনাটক হবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে 7 মৃত্যু, হুড়োহুড়িতে আহত বহু। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এক এক সময় এক এক ধরনের কথা ও কাজ জামায়াতের চরিত্র, অভিযোগ বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনের। এবং নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় রাতভর অভিযানে পুলিশের জালে 63 অস্ত্র মাদক উদ্ধার। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। তামিম, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।